আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চীন সফর, করিডোর, ভারতের ভিসা। ভারতের ভিসা, চীন সফর, করিডোর এবং বিএনপি ক্ষমতায় কতদিন, শিরোনামটা আপনারা দেখেছেন। আবারও বলছি যে ভারতের ভিসা, চীন সফর, করিডোর, বিএনপি ক্ষমতায় কতদিন। সুপ্রিয় দর্শক, এই শিরোনামে আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা দেখছেন, শুনছেন, আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ইয়েস নো বলে জানাবেন প্লিজ। Audio I'm fine. Okay. Sound clear. Thank you very much. All clear. Thank you very much. আপনাদের দুজনকে। শিরোনামটা আপনারা শুনেছেন। ভারতের ভিসা, চীন সফর, করিডোর এবং বিএনপি ক্ষমতায় থাকবে কতদিন। এই মুসলেকা সরকার, আপনারা জানেন যে চীন সফরে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিককে চীনে মুসলেকা দিয়ে আসতে হয়েছে। সরকারটাই মুসলেকা, সুতরাং মুসলেকা তো দিতেই হবে। কি কারণে তারা মুসলেকা দিল? মানে এরা জানেই না যে এটা ভারত না, এটা আমেরিকা না, ওটা হচ্ছে চায়না। কোনো রকম ফাতরামি ওইখানে চলবে না। আপনি ছবি তুলবেন, ভিডিও করবেন, চায়নাতে ওই ফাতরামি চলবে না। চায়না একটা একদলীয় দেশ, একদলীয় সরকার, সেখানে কোনো বিরোধী দল নেই। এই যে যারা ওইখানে ছবি তুলতে গিয়ে, ভিডিও করতে গিয়ে চীনের সরকারের কাছে মুসলেকা দিয়ে আসতে হয়েছে, মানে আকলটা দেখেন। একটা দেশে গেছে, সেই দেশের নিয়ম কানুন না জেনেই সাংবাদিক চলে গেছে। বুঝতে পারছেন তো বাংলাদেশের সাংবাদিকদের আকল। আপনার এখন এটা টু শব্দটি নেই। এই যে এদের মুসলেকা দিতে হইল, ভারত থেকে, দিল্লি থেকে শুধুমাত্র মান্নাবাড়ি পেতিপাড়া এবং বর্তমানে তারেক রহমানের পাড়া ডাক্তার জাহেদকে ঘেটি ধরে বের করে দিয়েছে। এর জন্য বাংলাদেশে কত কিছু হয়ে গেল। অন্তত মুসলেকা দিয়ে আসে নাই, তাই না? যদিও ফাতরামিটা পরিকল্পিত ভাবেই করেছে ডাক্তার জাহেদ, ইচ্ছাকৃত করেছে। কিন্তু এই যে সাংবাদিকেরা চায়নাতে গিয়ে মুসলেকা দিল, তারেক রহমানের যারা সফর সঙ্গী, দেশের ইজ্জতটা কই থাকলো? এই মুসলেকাটা যদি ভারতকে দেওয়া হইতো, দিতে হইতো, তাইলে এতক্ষণ বাংলাদেশে দেখতেন সিংহু বামেরা শাহবাগ গরম করে ফেলতো, পল্টন গরম করে ফেলতো বামেরা, বাইতুল মুকাররম চামড়া নাই, পীর চামড়া সারা পীর, জামাত, বিএনপি, হেফাজত, ভাবির পোলারা মিলে এতক্ষণ চায়নার এম্বাসি ঘেরাও করতো, নরেন্দ্র মোদী, অমিত শাহ কুশপুত্তলিকা দাহ করতো। কিন্তু তাদের আব্বা চায়না মুসলেকা নিয়েছে তো কানটা ধরে, এই তারেক রহমানের সফর সংকেতের কানটা ধরে মুসলেকা নিয়েছে। এখন কোনো ইজ্জত যায়নি, কারণ জ্যাঠায় থাপড় দিছে, তো সমস্যা নেই। পাকিস্তান হলো আব্বা, আর বাংলাদেশের ভারত বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী দেশ জ্যাঠা হলো চায়না। তো জ্যাঠা এখন কানমালা দিছে, আর সমস্যা নেই। এখন আর ইজ্জত যায়নি, কারণ ইজ্জত হলো, এদের ইজ্জত হলো পাহাড়ের সমান। শুধু ভারত কিছু বলে ইজ্জত যায়, আর কেউ বলে ইজ্জত যায় না। বার্মা যদি কান ধরে ঘোরা, ইজ্জত যায় না। চায়না যদি পিএল দেয়, ইজ্জত যায় নেই। চায়না যদি মুসলেকা নেয়, ইজ্জত যায় না। সব ইজ্জত যায় কেবল ভারতের সাথে কিছু হলে। এবার আসি করিডোরের ব্যাপারে, ভিসার ব্যাপারে একটু পরে আসি। করিডোর আপনারা দেখেছেন যে একবার আমেরিকা করিডোর চেয়েছে, এবার চায়না চেয়েছে। আবার এই করিডোরের পক্ষে, আমেরিকার সকল চুক্তির পক্ষে দালালরা তো যা ইচ্ছা তাই বলতেছে। একেবারে আমেরিকার চুক্তি মানলে বাংলাদেশ চেলচেলায় বেহেস্তে চলে যাবে, মাদ্রাসায় আর বলৎকার হওয়ার জন্য ছাত্র রাখতে হবে না, পোলা পান পাঠাইতে হবে না, পোলা মেয়েরা পাঠাইতে হবে না, চেলচেলায় বেহেস্তে চলে যাবে আমেরিকা যদি করিডোর দেয়, নেয়। আমেরিকার কথাই দেয় ওই মিয়ানমারে। এখন চায়না চেয়েছে করিডোর, এর পক্ষে দেখলাম যে বাংলাদেশের হেফাজতে পাকিস্তানি দালালেরা একেবারে এই করিডোরের পক্ষে বাংলাদেশে কি কি লাভ সব বলতেছে। লাভের বন্যা বয়ে যাবে যদি চায়নার সাথে বাংলাদেশে করিডোর দেয়। এই করিডোরটা যদি খালি ভারতের সাথে হইতো বা ভারতের আলাপ হইতো, তাহলে কি বলতো জানেন? দেশ বেচা হয়ে গেছে, দেশ শেষ, সার্বভৌমত্ব শেষ, এই চুক্তি গোলাপি চুক্তি। এই লোকগুলোই আবার তখন ভারতের সাথে করিডোর হলেই শেষ, সব শেষ, দেশ শেষ। চায়নার সাথে করিডোর হলে শেষ হবে না।
একটু ভালোভাবে ইয়াবাতে এমনি আসে পাইকারি ধরে। সংসদে আজকে খুব মজার ঘটনা ঘটেছে। সংসদের খবরে দেখলাম। তাহলে যে গয়াদা একটা মচৎকার কথা বলে ফেলেছেন। জননেত্রী শেখ হাসিনা সংসদে একটা লোককে বলতেন যে আলীর পায়ে বল কোন দিকে যেন যায়। সুরঞ্জিত সেনগুপ্ত যখন সংসদে কথা বলতেন, জননেত্রী শেখ হাসিনা কথাটা বলতেন যে আলীর পায়ে বল, গোল তো একদিকে হবেই। মানে মাঝে মাঝে আত্মঘাতী হয়ে যেত। গয়াদা একটা আত্মঘাতী কথা বলে ফেলেছেন। কিভাবে? তার দলের বিরুদ্ধে, তার মন্ত্রীর বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে। তার এই মুসলেকা সরকার না তো মুসলেকা সরকার। কি বলেছে? গয়াদা বলেছে আগে তো বদির বাড়ির উপর দিয়ে ইয়াবা আসতো, এখন তো বদি নাই, বদির নাকি গদি নাই, বদিও নাই, হাওয়া হয়ে গেছে। তো এখন কোথা থেকে ইয়াবা আসে? ডাইরেক্ট বলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি দিয়েই আসে। আত্মঘাতী গোল করে ফেলেছে আমাদের গয়াদা। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি হয়েই এখন ইয়াবা আসে। আমি বারবার একটা কথা বলি, আমি 20-25 বছর আগেই সিদ্ধান্ত নিয়েছি, বুঝতে পেরেছি, সিদ্ধান্ত আসতে পেরেছি, সিদ্ধান্ত নেইনি তো সিদ্ধান্ত আসতে পেরেছি যে রাষ্ট্রের যত অপরাধ হয় সেটা ছোট অপরাধ হোক আর বড় অপরাধ হোক, রাষ্ট্রের অনুমতি ছাড়া আপনি পারবেন না। এই যে ইয়াবা দেখেন, গাঁজা দেখেন, তারপর আরো ড্রাগ দেখেন, ফেনসিডিল দেখেন, রাষ্ট্রের সহযোগিতা ছাড়া সম্ভব না। নিজের রাষ্ট্রের সহযোগিতা এবং বাইরের রাষ্ট্রের সহযোগিতা ছাড়া সম্ভবই না। সিআইএর একজন সাবেক কর্মকর্তা বলেছেন, আমি তো এগুলো, আমার তো এডিটর এখনো নিয়োগ দেই নাই, আমি তো এগুলো দেখাইতে পারি না, ভিডিওগুলো আছে, দেখাইতাম নইলে। আমেরিকার সিআইএ বলেছে ড্রাগ আসলে একটা বিশ্বের যুদ্ধ নীতির একটা অংশ। এই যে যে দেশে বিদেশে, এমনকি আমেরিকাতেও যে ড্রাগ যায়, এটাও তার প্রতিপক্ষ দেশের ষড়যন্ত্র। বাংলাদেশেও যে ড্রাগ, এটা দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র, এগুলো ষড়যন্ত্র। আপনি কিভাবে ড্রাগ আনবেন? বস্তায় বস্তায় টনাটন কি করে সম্ভব রাষ্ট্রের অনুমতি ছাড়া? আফগানিস্তানের যত আফিম ছিল সব পাকিস্তান সারা বছর বিক্রি করত। মূল পেশা ছিল এই যে হুইস্কি জেনারেল, পাকিস্তানের ইসলামী জেনারেলদের কাজই ছিল আফিম বেচা। তারপর সন্ত্রাস উৎপাদন ও রপ্তানি করে, সেটা তো আলাদা বিষয়। আসলে রাষ্ট্রের অনুমতি ছাড়া, রাষ্ট্রের ইশারা ব্যতীত, রাষ্ট্রের আস্কারা ব্যতীত আপনি কোনো অপরাধী করতে পারবেন না, প্রশ্নই আসে না। যেমন মা বাবার আস্কারা ছাড়া কোনো সন্তান জুয়া খেলতে পারে না, ড্রাগ এডিক্ট হইতে পারে না। যদি কেউ বলে যে তার সন্তান জুয়া খেলে সে জানে না, যদি বলে তার ছেলে গাঁজা খায় সে জানে না, যদি বলে তার ছেলে ইয়াবা খায় জানে না, যদি বলে তার ছেলে আফিম খায় জানে না, যদি বলে তার ছেলে ফেন্সিডিল খায় তার পরিবার জানে না, যদি বলে তার পরিবার কিছু জানে না, ঠাড়া করা মিথ্যা কথা। আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি আমার জেলার, এমনকি যার ছেলে ড্রাগ বেচে তার বাবা জানে না, তার পরিবার জানে না, ঠাড়া করা মিথ্যা কথা। আমি আমার জেলার, মানে জামালপুর জেলার যারা ড্রাগ বিক্রি করে এবং খায়, গ্রহণ করে, আমি তাদের উপর আজ থেকে 20 বছর আগে গবেষণা করেছি। সেটা যত বড় ক্ষমতাধর হোক আর একেবারে ছেঁচকা ড্রাগ ডিলার হোক আর বিক্রেতা হোক আর খাদক হোক, তার পরিবার জানে, তার গ্রামের মাতাব্বর জানে, এলাকার মেয়র জানে, কাউন্সিলর জানে, চেয়ারম্যান জানে, মেম্বার জানে, থানা জানে, তার মা বাবাও জানে কে ড্রাগ খায়, কে ড্রাগ বেচে। কেউ যদি বলে যে জুয়ার ডিলার, যারা এখন এই যে ক্রিকেটের জুয়ার ডিলার হয়েছে, কে জানে না? প্রত্যেকেই জানে। আমার জেলায় কারা এটা করে আমি জানি। আমার জেলার প্রত্যেকটা যারা করে তাদের গ্রামের, শহরের, উপশহরের প্রত্যেকটা গলির পোলাপান 10 বছরের বাচ্চারা জিজ্ঞেস করেন বলে দিবে। আর এখন যদি বলেন থানা জানে না, রাষ্ট্র জানে না, এলাকার মেয়র জানে না, চেয়ারম্যান জানে না, এমপি জানে না, মন্ত্রী জানে না, ঠাড়া করা মিথ্যা কথা। আমার এলাকার যেগুলো লোক ড্রাগ বেচে, মানে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এবং আর অন্যান্য যত কিছু আছে, সব পরিবারে জানে, সবাই জানে, বাপ মা জানে। ওদের বাপ মারা এখন কেউ বলবে, কিন্তু যারা আবার খায় তাদের বাপ মা কি বলবে জানেন? আমার পোলাটারে আমাকে নষ্ট করে দিল গো ফরিদ, তুমি কি জানো আমার পোলাটারে আমাকে নষ্ট করলো, আমার ভাইস্তারে আমাকে নষ্ট করলো, আমার ভাগ্নারে আমাকে নষ্ট করলো। তার যে পোলা নষ্ট হলো এটা সে বলবে না, তার যে ভাগ্না নষ্ট হলো বলবে না, তারা জানে বলবে না, তারা কিন্তু কন্ট্রোলে রাখতে পারেনি। তারপরেও সবচেয়ে বড় যেটা সমস্যা, রাষ্ট্র নিজে এগুলো পৃষ্ঠপোষকতা করে। সিআইএ এর সাবেক একজন এজেন্ট এই কথা বলেছে। আমি এডিটর নাই, আমি বললাম দেখাইতে পারি না, ভিডিওটা আমার কাছে আছে। আমি হয়তো সম্ভবত আগামী সপ্তাহে হয়তো আমার এডিটর নিয়োগ দেওয়া হবে, বা
তা নাহলে অক্টোবর থেকে তো শুরু করবোই প্রফেশনালি। যদি আমি 1 তারিখের থেকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে হয়তো তখন আপনাদের আমি অনেক কিছু দেখাতে পারবো। জাতীয়, আন্তর্জাতিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় আস্কারা ছাড়া আপনি কখনোই অপরাধ করতে পারবেন না। কোনো অপরাধই করতে পারবেন না আপনি। আপনার বাবার ক্ষমতা নাই, আপনি একটা গাছের পাতা ছিঁড়তে পারবেন না। আপনার সমাজ, আপনার পরিবার, আপনার রাষ্ট্র যদি আস্কারা না দেয়। আমি কোনোদিনই আমার বাড়িতে কোথাও থেকে একটা ইট নিয়ে যেতে পারবো না আমি। একটা ইটটা নিয়ে গেলাম। আর বাবা বলবে যে, "এটা তুমি কই থেকে আনছো?" জিজ্ঞেস করবে আমাকে। আমি পারবো না। কিন্তু আমি দেখেছি আমার বাড়ির সামনে থেকে ট্রাকে রেল লাইন, লাখ লাখ টাকা রেল লাইন বিক্রি করে কোটিপতি হয়ে গেছে। আমার চোখের সামনে, আমাদের বাড়ির সামনে থেকে। কিন্তু আমরা কোনোদিন সে চিন্তা করার সাহসই পাইনি। কারণ আমার পরিবার সেটা অ্যালাউ করবে না। তারা এবার লম্বা, লম্বা কথা বলে আমার সাথে আবার। অবশ্য সরাসরি পারে না সামনাসামনি। কারণ জানে তো আমি সেড়া ভাঙ্গা, হুমায়ুন কবিরের ভাষায় সেড়া ভাঙ্গা বয়ান দিব। কারণ আমাদের জামালপুরের কে ধনী কিভাবে হয়েছে সব তো আমার ডাটা মুখস্থ। কার বাপ কি করতো, কার দাদা কি করতো, কে কিভাবে ধনী হয়েছে, কার বাড়ি, যার বাপ দাদার পায়ের স্যান্ডেল ছিল না তার বাপে কিভাবে শো পড়লো, যার বাপের একটা শার্ট ছিল না সে কিভাবে 5 তলা বাড়ি গেলো, তো সব আমি জানি, সবাইকে চিনি আমি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, চায়না করিডোর চেয়েছে, এখন এই করিডোর দিবে, এর পক্ষে বয়ান দিতেছে। আমি দোয়া করতেছি করিডোর দেও না শোনা, চায়নারে করিডোর দাও। অথবা আমিও দোয়া করতেছি আমেরিকারে করিডোর দাও। তারেক রহমানের মুরদেই গোলাবে না কাউকে করিডোর দেওয়া। সে চায়নাকেও করিডোর দিতে পারবে না, আমেরিকাকেও দিতে পারবে না, ভারতকে তো দিবেই না। এই সরকার তাহলে টিকবে না। এবার আসি ভারতের ভিসা। আপনারা একটা দৃশ্য দেখেছেন যে ভারতের ভিসার জন্য জামাতের বউ আর জামাতি কিভাবে, কি করুণ ভাবে, দীনেশ ত্রিবেদী বর্তমান বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার এবং বর্তমানে তিনি মন্ত্রিত্বের পদমর্যাদার, তিনি কি করুণ ভাবেই না বেগিং করলো দেখলাম ভিসা। তো ভারতে তো যাবো আমার মতো ভারতের দালালেরা। আপনারা কেন যাবেন যারা বলেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, আপনারা কেন ভিসা নিয়ে যাবেন? আবার দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, বাপ হলো ভাষা আন্দোলনের কি যুদ্ধ ভাষা সৈনিক নাকি, আবার বাপ মুক্তিযোদ্ধা নাকি, বাবা না দাদা নাকি ভাষা সৈনিক, আর বাপ নাকি মুক্তিযোদ্ধা নাকি, দুইটাই আমি জানি না এই মুহূর্তে। সেই লোক লিখছে যে ভারতের কোনো উপায়ই ছিল না। আওয়ামী লীগ করে কিন্তু আবার আগে শেখ হাসিনার ছবি রাখতো প্রোফাইলে, আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পরে সে প্রোফাইল ছেড়ে অন্যটা দিছে, এখন আর মুরদে বলে না। যত বড় আওয়ামী লীগ আছো, সোনার চান পিতলে গুগু, যারা শেখ হাসিনার ছবি দিতা, বড় বড় নেতার সেলফি ছবি দিতা, এখন তারা কোথায়? মুরদে এখন আর কোলায় না। তখন তো শেখ হাসিনার সাথে ছবি থাকলে একেবারে সেটা একেবারে কোরআনের পাতার মতো রাখতা, এখন ফেসবুকে দিতে ভয় কেন? সে লিখেছে ইন্ডিয়া নাকি বাধ্য হয়েছে ভিসা দিতে বাংলাদেশের লোকজনের, এই তো আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আবার কেউ লিখছে ব্যবসা করা ছাড়া তো ভারতে ভাত পাবে না বাংলাদেশের সাথে ব্যবসা না করলে, তুমি যাও কেন, কিনো না দেখি। তোমরা বলছো ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ওই যে বিপিনুরা, তারপর রাশেদ, তারপর আরেকে আমতারেক, জামতারেক, তারপর বিএনপি, ছাত্রদল, তারপর কি জামাত, হেফাজত, ফিলিয়াচ্ছে, প্যানিক ভট্ট, এই যে হেফাজত, চাবরা নাইপির, আমার ভাবির ফলানো কত না মিছিল করছো ইন্ডিয়া বয়কটে, যায় না ইন্ডিয়া দেখি। তোমার শত্রু যদি ইন্ডিয়া হয়, তুমি যদি মনে করো ইন্ডিয়া তার ব্যবসার জন্য, তুমি যাও না। আমার বলে কি টাকা ছাড়া কি চিকিৎসা করতে যাবো? এই বাংলাদেশের অভিনেত্রীরা এই কথা বলতো যে টাকা ছাড়া চিকিৎসা থাইল্যান্ড যান, ভারতে যান কেন? কে বলছে আপনি আপনার ভাই বোনের সাথে ঝগড়া হইলে মুখের দিকে তাকান না, মায়ের পেটের বোনের সাথে, আর বাপ মায়ের দিকে তাকান না, বাইকনের দিকে তাকান না, বাইস্তের দিকে তাকান না, চাচার দিকে তাকান না, জ্যাঠার দিকে তাকান না, তাকায় দেখেন না যখন বিরোধ হয়। তো ভারত আপনার কাছে এত খারাপ, তা আপনি ওখানে কেন যাবেন ভাই? হিন্দুদের রাষ্ট্র হিন্দুস্তান, যেখানে যেখানে গরুর মুত খায়, হাগে মুতে রাস্তায়, আপনি সেখানে কেন যাবেন? অবশ্য আপনারই ভাই বাইস্তে এলাকার লোকজন, আত্মীয় স্বজন, দেশের লোক এই ভারতেই কিন্তু প্রায় 1 কোটি 1.5 কোটি ওইখানে গিয়ে কামের বুয়াগিরি করে এবং ওইখানে দিন মজুরি করে, ওই গরুর মুতের খাওয়ার দেশে। এটা আবার ভুলে যায় না। আপনারা 12 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা নিয়েছেন, আরো নিবেন।
কিন্তু আপনারা নিজের দেশের নাগরিক ভারতে আছে 1 কোটি 1.5 ওইটা আবার নেবেন না। ওইখানে ইসলাম প্রেম মুসলমান প্রেম নাই, দেশপ্রেম এবার গায়েব। ওইখানে বিজিবি সাথে বাংলাদেশের তৌহিদি পাবলিক জনতা যারা ইয়াবা খায়, হিরোইন খায়, সুদ খায়, ঘুষ খায়, তাদের না পাহারা দিবেন তৌহিদি জনতা, ঘুষখোর তৌহিদি জনতা, ইয়াবাখোর তৌহিদি জনতা, চোরাকার বাড়ি তৌহিদি জনতা, এদের নিয়ে পাহারা দিবেন। বার্মায় যান না কেন? বার্মায় যান, যেটা বলতেছিলাম বা যা বলছিলাম, ভারতের এই ভিসা চালু করেছে বাংলাদেশের কিছু মূর্খ, কিছু শিক্ষিত মূর্খ এবং বাঙ্গু পাঙ্গু ভাঙ্গু যারা আছে তারা বলতেছে আরে ভারতের আর উপায় নেই। তো যান না, আপনি পাকিস্তান যান, চিকিৎসা করতে চায়না যান, থাইল্যান্ড যান, সিঙ্গাপুর যান, ভারতে যান না। ভারতে যদি লাভ হয়, বললামই তো, মায়ের পেটের ভাইয়ের দিকে তাকান না, বোনের দিকে তাকান না, রাগ উঠলে বাপ মায়ের দিকে তাকান না, সম্পত্তি নিয়ে ঝগড়া হইলে। তাহলে আপনি কেন ভারতে যাবেন ভাই? এই ফাত্রামিটা বন্ধ করেন, এই ভণ্ডামিটা বন্ধ করেন। চা পাহাড় কোথাও যায় না, ভারত ছাড়া চলতে পারবেন না। এই যে আজকে থেকে ভিসা, কালকে থেকে ভিসা পাবেন, আমি জানি যে কিভাবে আপনারা পাইকারি হারে যাবেন। তো এখানে তো আমার মতো ভারতের দালাল, নরেন্দ্র মোদী দালাল, আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার দোসর, আর আওয়ামী লীগের নেতারা। আপনারা কেন যাবেন ভাই? আপনারা কেন যাবেন ভারতে? আপনার পাকিস্তান তো আপনাদের এখন জাত ভাই ভিসা লাগে না। তারপর 501 মৌলবী আফগানিস্তান থেকে ঘুরে আসলো, তার ভিসাই লাগলো না, দুবাই থেকে আসলো গেল, মধুপুরের পিসাব গেল, ভিসাই লাগলো না, ছিলও লাগে না তাদের। কেমনি জানি করে এরকম, কালকে দেখলাম এক নায়ক এরকম করলো ভারতের, তাদের ভিসাই লাগে না। বুঝতে পারছেন? শুনেন, দুইখান কথা বলি। ভারতের ভিসা ছাড়া আপনারা চলতে পারবেন না। ভারতের সীমান্তে চোরাকার বাড়ি ছাড়া আপনারা চলতে পারবেন না। বাংলাদেশের 1 কোটি মানুষ ডাইরেক্ট চোরাকার বাড়ির উপরে নির্ভর করে, কমপক্ষে 1 কোটি লোক। এরা বাংলাদেশ এটা খায় না, সরাসরি ভারতের উপর নির্ভর করে। ভারত ছাড়া চলতে পারবেন না, চাপা যতই মারেন। আপনি 14 বিমান ছাড়া 1400 বিমান, 2400 বিমান কিনেন, চাইনা কেন, আমেরিকা থেকে মানেন, আপনি ভারতের একটা চুল সোজা করার ক্ষমতা আমাদের নাই। চাপা যতই মারেন। করিডোর দেন চাইনারে, না করছে কারা? করিডোর দেন, আমেরিকারে দেন, ঘাটি তো দিয়ে দিচ্ছেন, দিয়ে দেন, করিডোর দেন দেখি, দেন না আপনি, না করছে দেন। এখন আর গোলামি না, আমেরিকারে করিডোর দিলে গোলামি হয় না। তারপর চাইনারে করিডোর দিলে গোলামি হয় না। এইবার ক্ষমতায় কতদিন থাকবেন আপনারা? করিডোর দেন বা না দেন, জননেত্রী শেখ হাসিনা কিন্তু ঘোষণা দিয়েছে আমি ডিসেম্বরে আসতেছি, এই বছরই আসবো। সিংহুয়াম আর জামাতিরা দিকে হাইরে ফালাফালি এই কথা নিয়ে। এই সিংহুয়াম আর জামাতিরা কিন্তু বলতো, বিএনপিরা কিন্তু বলতো, ছাত্রদল কিন্তু বলতো যে পুলিশ ছাড়া আইসা দেয়। তো সিংহুয়াম আপনারা কিন্তু আর্মি ছাড়া রাস্তায় নামতে পারতেছেন না। জামাতিরা আপনারা কিন্তু আর্মি ছাড়া চলতে পারেন না। বলছিলাম না যে ডিসেম্বরের পরে সেনাবাহিনী ঘুম আরাম করে ফেলামো, বলছিলাম কিনা? 2 মাস আগে বলছিলাম। মানে যেদিন তারা ঘোষণা দিছে সেনাবাহিনী নিয়ে নিবে, তার 15 দিন আগে থেকে বলা শুরু করছে ডিসেম্বরের মধ্যে যদি সেনাবাহিনী বেড়াগায় ফিরে না যায়, সেনাবাহিনী ঘুম আরাম করে ফেলবো বাংলাদেশের। ফাতরামি বন্ধ করে দেবো। কিভাবে মিশনে যায় সেটা আমরা দেখব। এইভাবে বাংলাদেশে রাজনীতিকে ধ্বংস করে, গণতন্ত্রকে ধ্বংস করে এই বাংলাদেশের মোল্লার মিলিটারি কিভাবে টিকে থাকে আমরা দেখব। আমরাই দেখে নিব। আর তো শেখ হাসিনা ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি এই বছরই ফিরবেন। এই ঘোষণা আর কি মনে করেন না? উনি যদি এটা এমনিও বলে থাকে, এটা আর কি মনে করেন না? এই বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং যারা আওয়ামী লীগ করে তাদের জন্য টনিক হিসেবে কাজ করবে। ওই সিংহুয়ামের 200 লোক আর জামাতের 2-3% মিলে যে ফাতরামি সারা দেশে শুরু করছেন, ওই নয়া জামাতের আমির ওয়াকারের কান্দে সইরা, ওয়াকারের গোয়া কিন্তু খালে আর বিলে চলে যাবে ডিসেম্বরের পরে থেকে। আমি সে করে বলে দিলাম আপনাদের, বলেছি তো যে ডিসেম্বরের পরে মিশন বন্ধ করাবো যদি বাংলাদেশের মিলিটারিরা এই ফাতরামি বন্ধ না করে, সোজা করে ফেলাবো। একবার বলি নাই, বারবার বলতেছি, এর আগেও বলেছি, কয়েকদিন আগে বলেছি, আবার বললাম, খেলা ডিসেম্বর থেকে আমরা দেখাবো। সেনাবাহিনীকে ব্যারাকে যাইতে হবেই। না আমেরিকা, না রাশিয়া, না চাইনা কোনোভাবেই এই সেনাবাহিনীকে, যতই ফাতরামি, সেনাবাহিনী ডিসেম্বরের পরে বাংলাদেশে থাকলে বহু কিছু করে যাবে। আর সেনাবাহিনী যখন ব্যারাকে ফিরে যাবে, আমার ভাবির পোলারা বিএনপি জামাত পাবলিকের উষ্টাইম নিয়ে খাওয়া শুরু করবে। এই যে যত মর্দগিরি দেখেন না আপনারা, আমরা জানি আপনাদের মর্দগিরি কোথায়। কারণ খুঁড়ার জোরে পাঠা গুদে। আওয়ামী লীগ কিন্তু আর্মি ছাড়া চলতে পারবে, আপনারা কিন্তু পারবেন না। আওয়ামী লীগ পুলিশ ছাড়া চলতে পারবে, আপনারা কিন্তু পারবেন না। আওয়ামী লীগ যে পুলিশ ছাড়া আর্মি ছাড়া চলে এখন দেখতেছেন না,
যে নিষিদ্ধ করে আপনাদের ঘুম আরাম হয়ে যায়। 23শে জুন আপনারা কেবলমাত্র নেটো বাহিনী আনা, বিমান বাহিনী আনা বন্ধ রাখছিলেন, আর সবই মাঠে নামাই দিছিলেন। বাংলাদেশ বিমান বাহিনী আর নেটো আনেন নাই, বিদেশ থেকে হায়ার করে আনেন নাই। এছাড়া তো সবই করেছেন। ঠেকাতে পারবেন? পারবেন না, পারবেন না। ডিসেম্বরের মধ্যে ওয়াকারকে ফিরে যেতেই হবে। ওই যতই খোঁচা খোঁচা দাঁড়িয়ে রেখে জামাতি হও, মিস্টার ওয়াকার, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার দায় এবার তোমাকে নিতে হবে। মিস্টার ওয়াকার, মিস্টার মিলিটারি, আমিরে মিলিটারি, তোমাকে দায়ভার নিতেই হবে। তুমি যে বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করেছ, তুমি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছ, ওয়াকার তোমাকে দায় নিতেই হবে। তুমি মনে করো না তোমার হাতে বন্দুক থাকে বলেই তুমি বঙ্গের শেড হয়ে গেছো। এটা গণতান্ত্রিক রাষ্ট্র। এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তানের মতো, পাক হানাদার বাহিনীর মতো একটি প্রশিক্ষিত সংগঠনকে পরাজিত করে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। তুমি ওয়াকার যদি মনে করো যে আমেরিকার কাঁধে চড়ে তুমি বহু কিছু করতে পারবা, কিছুই করতে পারবে না। তোমার বহু ভণ্ডামি করছো, বহুত পাত্রামি তুমি ওয়াকার। অনেকে আবার বলি তুমি করে বলো, কে সে? সেই বাংলাদেশের কে? সে বাংলাদেশের একটা সচিব পর্যায়ের লোক। এই মোল্লার মিলিটারি ভয় থেকে ফিরে আসেন। মোল্লাদের ভয় পাইছেন বলে একদিকে বেহেশতে হারানের ভয়, আর মোল্লাদের ভয় পাইছেন, তার জন্য কিন্তু বাংলাদেশে এই ক্ষতি। আর মিলিটারিকে ভয় পাইছেন বলে কি করতে পারবে তারা? এই যে প্রতিদিন মরার চাইতে, প্রতিদিন 10-12 জন মরার চাইতে একবারে নেমে যান মাঠে, দেখি সেনাবাহিনী কি করে। এই বাংলাদেশের সেনাবাহিনী পালায় নাই 90, আবার পালাবে, পালাইতে হবে। জি।